গল্পের শুরুতে দেখা যায় রূপমতি মরীচিকাকে বলছে, জটিলা তুমি আমাকে আটকাবে বলে এ রাজ্যেও চলে এসেছো। ফিসফিস জঙ্গলে সমস্ত অবলা প্রাণীদের ক্ষতি করে তোমার তাও এখনো শান্তি হয়নি। তুমি এ রাজ্যেও এসেছো রাজ্যবাসীদের ক্ষতি করবে বলে। আপনারা কেউ একে বিশ্বাস করবে না। মহারাজ, ওকে এক্ষুনি এই রাজ্য থেকে বিতাড়িত করুন। কুহেরি তখন মহারাজকে বলছে, দেখুন মহারাজ, দেখুন এই মেয়ের কাণ্ডটা দেখেছেন? এই মেয়েকে যদি এখনো ছেড়ে দেন তাহলে কি করবে বুঝতে পারছেন? এই ছোট রানী, এই মেয়েটাকে তো খুব তো বিশ্বাস করছিলেন, ও কিন্তু আপনার দিকেও এবার আঙুল তুলছে। দেখছেন তো কি সাংঘাতিক মেয়েও। রাজা তখনই রূপমতির ওপর খুব রেগে গেছে। বলছে, এই ভিনদেশি মেয়ে, তোমার মুখ এক্ষুনি বন্ধ করো, তা না হলে তোমার এক্ষুনি গর্দান নেওয়া হবে। মরীচিকা তখন মহারাজকে বলছে, মহারাজ আপনি একটু অপেক্ষা করুন, আমি ওর সঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে কথা বলতে চাই। মরীচিকা এরপর রূপমতির কাছে আসে, রূপমতিকে বলছে, আমি সত্যিই জানি না তুমি কার কথা বলছো। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তো এই আরশিনগরই এই গ্রামের একজন অনাথ মেয়ে। হয়তো নিজের ভাগ্য গুণে মহারাজের ছোট রানী হওয়ার সম্মান পেয়েছি, কিন্তু তুমি যার কথা বলছো তার কথা না আমি কোনোদিনও শুনেছি, আর না আমি তাকে চিনি। রূপমতি তখন বলছে যে, তাই নাকি? তুমি ছলনা করে সকলের চোখে ধুলো দিতে পারবে, কিন্তু তুমি আমার চোখে ধুলো দিতে পারবে না। এরপর রূপমতি সঙ্গে সঙ্গে একটা সেনার থেকে একটা ছোট্ট তরোয়াল নিয়ে ঋষিকার দিকে ধরে। সঙ্গে সঙ্গে রাজা তো উঠে দাঁড়িয়ে রূপমতিকে বলছে, রানীর গায়ে যদি একটা আঁচড় লাগে তাহলে কিন্তু তোমারও প্রাণ যাবে। এবার রূপমতি এমন একটা কাণ্ড করে যেটা দেখে আপনারা সবাইও চমকে যাবেন। রূপমতি সঙ্গে সঙ্গে ওই তরোয়ালটা দিয়ে নিজের হাতে চাকুটা বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তো রূপমতির হাত রক্তে লাল হয়ে যায়। রূপমতি রাজাকে বলছে, খোক্ষসীরা মানুষের রক্তের গন্ধে স্থির থাকতে পারে না, নিজের আসল রূপে আসতেই হয়। এবার আমি দেখি জটিলা, কেমন করে তুমি তোমার নিজের রূপে না এসে থাকতে পারো। ঠিক তখনই দেখা যায় রূপমতি যাকে জটিলা বলে ভাবছিল, মানে মরীচিকাকে, আর তো কিছুই হয় না। কিন্তু কুহেরি যে ছিল তার তো দাঁত রাক্ষসের মতন বেরিয়ে আসছে আস্তে আস্তে, নখগুলো রাক্ষসীদের মতন বড় বড় হয়ে যাচ্ছিল। কুহেরি এবার কি করবে, সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড় মারে, জানে তো তা নাহলে ধরা পড়ে যাবে। কিন্তু এইদিকে যে মরীচিকা ছিল, মানে রূপমতি যাকে জটিলা ভেবে সন্দেহ করছিল, সে তো নিজের আঁচল দিয়ে রূপমতির রক্তটা মুছিয়ে দিচ্ছে আর বলছে, আহারে, শুধু শুধু কতটা নিজের রক্ত ক্ষয় করলে। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি আমাকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছো। দেখো তুমি তো ভিনদেশী, তুমি এ রাজ্যে কি করতে এসেছো, কেন এসেছো, সেটা সবটা আমাদের খুলে বলো। আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব। রাজা তখনই মরীচিকাকে বলছে, তুমি সত্যিই অপূর্ব রানী। যে তোমাকে এতক্ষণ মিথ্যে অপবাদ দিচ্ছিল তাকে তুমি অনায়াসে ক্ষমা করে দিলে, আবার তাকে বলার সুযোগও করে দিলে। মরীচিকা তখনই রাজাকে বলছে, আমিও একটা সাধারণ ঘরের মেয়ে, অকারণে আমি কাউকে শাস্তি দিতে চাই না। রূপমতি তখন মনে মনে বলছে, ইনি কে? ইনি তো পুরো অবিকল জটিলার মতন দেখতে, কিন্তু আচার আচরণ সমস্ত কিছু তো আলাদা। সত্যিই কি উনি অন্য কেউ, নাকি জটিলাই ছলনা করছে? মরীচিকা এরপর রূপমতিকে আবারও জিজ্ঞাসা করছে, এবার তুমি বলো তো তুমি কে, তুমি এখানে কি করতে এসেছো? রূপমতি তখন চিৎকার করে বলছে যে, আমি রূপনগরের রাজকন্যা রূপমতি, প্রয়াত রাজা বিক্রমদেবের কন্যা। রাজাটা তখন সেটা শুনে বলছে, কি, এটা কি করে সম্ভব? রানী রূপমতি এরকম সাধারণ বেশে একাকী আমার রাজ্যে কেন এসেছে? সৈন্য সামন্ত কিছু নেই, আর রূপনগর তো শুনেছি, রূপনগর তো একটা সমৃদ্ধশালী বিরাট এক নগরী। রূপনগরের রাজা বিক্রমদেবের সুনাম তো সর্বত্র বিস্তৃত। এক রানীর তো এরকম বেশ হতে পারে না। রূপমতি তখন বলছে, আমি এই বেশে এসেছি তারও পেছনে কিছু কারণ আছে, এগুলো আমি এখানে সকলের সামনে বলতে পারবো না। আর আমি মিথ্যে বলতেও পারি না, আর বলি না, আর সহ্যও করতে পারি না। রাজা তখন রূপমতিকে বলছে, কিন্তু আমরা সবটা না জানলে আমরা তোমাকে বিশ্বাস করবোটাই বা কী করে? আমরা বুঝবোইটা বা কী করে যে তুমি এখানে কি করতে এসেছো? মরীচিকা তখন রাজাকে বলছে, এটা আমাদের সৌভাগ্য যে অত দূর থেকে রূপনগর থেকে রানী রূপমতি আমাদের রশিনগরে এসেছে। তাই উনি যতদিন ইচ্ছে এখানে থাকতে পারেন, আর আমাদের আপ্যায়নের দায়িত্ব পুরোপুরিই আমাদের। আর আমি রানী রূপমতি নিজে খেয়াল রাখতে চাই, ওনার আতিথেয়তায় যেন কোনো খামতি না থাকে। অন্তত আমি ওনাকে অতিথি কক্ষে নিয়ে যাই। এরপর মরীচিকা রূপমতিকে অতিথি কক্ষে নিয়ে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে কুহেরি তো নিজের আসল রাক্ষসী রূপে চলে আসে। সেই একটা জায়গায় দাঁড়িয়ে বলছে যে, আমি এ রাজ্যে এসেছি একটা বড় উদ্দেশ্যে, আমি কিছুতেই ওই রূপমতিকে সফল হতে দেব না, আমি ওকে শেষ করে ফেলবো। অপরদিকে দেখা যায় দেবদত্ত যেই বাচ্চাটার প্রাণ বাঁচিয়েছিল আর মহিলাটাকে বলছে যে, আপনারা এখানে এইভাবে থাকেন কেন?
আপনাদের দেখেই আমি বুঝেছি যে আপনারা সাধারণ গ্রামবাসী তো নন। কি আপনাদের আসল পরিচয় আর আপনারা কারা? মেয়েটা তখন দেবদত্তকে সমস্ত কিছু বলা শুরু করে, বলছে সে অনেক আগের কথা। এ রাজ্যের নাম আরশিনগর, কারণ এ রাজ্যে রয়েছে এক মায়াবী দর্পণ। এ দর্পণের চিত্র তোমরা কিছুক্ষণ আগে আঁকা দেখেছিলে। এ রাজ্যে সৌভাগ্যের প্রতীক ওই দর্পণ। ওই দর্পণের কৃপাতে এ রাজ্যে শস্য ফসলে পুরো পরিপূর্ণ ছিল, কিন্তু সেটা এখন আর নেই। রাজা রানী ছিলেন খুব মায়াবী, সকল প্রজাদের অনেক দান ধ্যান করতেন। তাদের একমাত্র পুত্র ধীরাজ ছিলেন তাদের চোখের মণি, কিন্তু ভাগ্যের কঠিন পরিহাসে রাজকুমার ধীরাজের চোখের দৃষ্টি ছিল না। তবে রাজকুমারকে রাজ্যের সবাই ভীষণ ভালোবাসত। রাজা রানীর মনে রাজকুমারের দৃষ্টিহীনতা নিয়ে কষ্ট থাকলেও রাজ্যে সুখ শান্তির কিন্তু কোনো অভাব ছিল না। কিন্তু এই সুখে একদিন নজর লাগলো। দুঃসম্পর্কের দিদির পরিচয়ে কুহেলি নামের একজন রাক্ষসী এসে উপস্থিত হলো। সে ধীরে ধীরে একেবারে রাজার মন বিষিয়ে তুলতে শুরু করলো। তখন রানী একজন অন্ধ পুত্রের জন্ম দিয়েছে। কি করে সেই অন্ধ রাজকুমার সিংহাসনে বসবে, রাজার মনে সেই সমস্ত দুশ্চিন্তা ঢুকিয়ে দিল। তারপর একদিন রানী আর রাজকুমার নৌকা বিহারে গেল, আর সেখানে জলে ডুবে চিরতরে হারিয়ে গেল। দেবদত্ত তখন বলছে, তারপর রানী আর রাজকুমারের কোনো খোঁজ পাওয়া গেল না। আর ওই রাক্ষসী কুহেলিই বা কি করলো? মেয়েটা তখন বলছে, ওই কুহেলি এসেছিল ওই মায়াবী দর্পণটা নিয়ে যেতে। এ দর্পণের সাহায্যে সে নিজের রূপ যৌবন চিরকালের জন্য অটুট রাখতে পারে। কিন্তু ও জানতো না যে ওই দর্পণ তার নিজের সব শক্তি পায় ওই প্রাসাদের নিচে থাকা এক জাদু মায়াবী ফোয়ারার জল থেকে। সেই জলই ছিল গোটা রাজ্যের জলের উৎস। এরপর রানী আর রাজপুত্র মারা যায়। তারপর থেকেই ওই ফোয়ারার জল একেবারে শুকিয়ে যায়। রাজ্যে শুরু হয় চরম জলকষ্ট। শস্য শ্যামলা রাজ্য মরুভূমিতে পরিণত হয়। তখনই মেয়েটাকে প্রশ্ন করছে যে এত সুন্দর শস্য সবল রাজ্য একজন রাক্ষসীর জন্য সর্বনাশ হয়ে গেল, মহারাজ কিছুই বুঝতে পারলো না? আচ্ছা, ওই রাক্ষসী কি আর মায়াদর্পণটা খুঁজে পেয়েছিল? এটা তখন বলছে, ওই মায়াদর্পণ আর যে ফোয়ারা, ওই দুটোর কোনোটার খোঁজই ওই রাক্ষসী এখনো পায়নি। তাই সে প্রতিদিন গ্রামের একজন মেয়েকে প্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। প্রতিদিন তাদের রূপ যৌবন গ্রাস করে নিজেকে টিকিয়ে রেখেছে। আর এই গোটা রাজ্য ধীরে ধীরে মেয়েদেরকে হারাচ্ছে, জলকষ্টে প্রাণও যাচ্ছে। এ কথা মহারাজও এখনো জানেন না। এরপর দেখা যাচ্ছে মেয়েটার সঙ্গে যে বাচ্চাটা ছিল সেও বলছে যে চোখের সামনে এই সমস্ত কিছু দেখেও আমরা কাউকে জানাতে পারিনি, এতটাই অসহায় আমরা। দেবদত্ত তখন বলছে, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আপনারা এত কথা জানলেন কি করে? এই সুড়ঙ্গের ভেতরে থেকে তো এত কিছু জানা সম্ভব নয়। ঠিক তখনই দেখা যায় চারিদিক থেকে কিছু প্রহরী এসে দেবদত্তদের ঘিরে নেয়। দেবদত্তরাও তো তৈরি আছে যুদ্ধ করার জন্য। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগছে রূপমতির এপিসোডগুলো? আমার তো বেশ দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।